ফৌজদারি কার্যবিধি আইনের সেকশন 368 অনুযায়ী আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার এই যে আদেশটি এটি পালন করবেন। আমাদের এই যে ফৌজদারি কার্যবিধি আইন, এই কার্যবিধি আইনের সেকশন 426-এ বলা আছে যখন কোনো আপিল পেন্ডিং অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা যাবে না। দেখুন, রামিসা হত্যা মামলা বর্তমান সময়ে বাংলাদেশের অত্যন্ত আলোচিত একটি হত্যা মামলা। এখন এই মামলাগুলো আসলে কেন ডিলে হয়? রামিসা হত্যা মামলায় বিচারিক আদালত নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল যদি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারা 9-2 অনুযায়ী আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে, সেই ক্ষেত্রে এই মৃত্যুদণ্ড কার্যকর সাথে সাথে সম্ভব নয়। তার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে ফৌজদারি বিচার ব্যবস্থা এটি খুবই সময় সাপেক্ষ একটি বিষয়। এই ক্ষেত্রে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিচারিক আদালতকে কতগুলো সাংবিধানিক এবং বিচার প্রক্রিয়ার ধাপ অতিক্রম করতে হয়। যেমন প্রথমেই নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9-2 অনুযায়ী যখন কাউকে মৃত্যুদণ্ড প্রদান করা হবে, একই আইনের ধারা 29 এবং ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 374 এবং ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্সের রুল 118 অনুযায়ী এই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য এটিকে হাইকোর্ট ডিভিশনে রেফার করা হয়, যেটাকে আইনের ভাষায় বলা হয় ডেথ রেফারেন্স। এখন হাইকোর্ট ডিভিশন এই মামলার ডেথ রেফারেন্সের অ্যাপ্লিকেশনের পরে এই মামলার রায়কে পুঙ্খানুপুঙ্খভাবে আবার পুনরায় ভালো করে দেখেন, তদন্ত করেন। যেমন ধরেন, এই মামলার সাক্ষ্য, জবানবন্দি, তারপর যে সমস্ত আলামত উদ্ধার হয়েছে, কারা কি সাক্ষী দিয়েছে, কি সমস্ত রিলিভেন্ট ডকুমেন্টস এখানে সাবমিট করা হয়েছে, কারা কি সাক্ষী দিয়েছে, জেরায় কি এসেছে, এবং এই মামলার যে রায় প্রদান করা হয়েছে এই রায়টি আইনগতভাবে এবং ফ্যাক্টের অনুযায়ী এটা কতটুকু যৌক্তিক এবং কতটুকু ভ্যালিড, এই বিষয়গুলো হাইকোর্ট ডিভিশন ভালোভাবে পুনর্মূল্যায়ন করেন। এই পুনর্মূল্যায়ন করার পরে হাইকোর্ট ডিভিশন যেটা করতে পারেন সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন ফৌজদারি কার্যবিধি আইনের 376 সেকশন অনুযায়ী হাইকোর্ট ডিভিশন বিচারিক আদালতের এই মৃত্যুদণ্ডের যে রায় সেটাকে চাইলে বহাল রাখতে পারেন যদি যৌক্তিক কারণ মনে করেন, অথবা চাইলে আসামিকে যে দণ্ড দেওয়া হয়েছে বিচারিক আদালত কর্তৃক সেই দণ্ডটাকে উনি লঘু করে দিতে পারেন বা পরিবর্তন করতে পারেন আইন অনুযায়ী, অথবা যদি দেখেন যে এই রায়টা ভিত্তিহীন বা সঠিকভাবে এই রায়ের পিছনে যৌক্তিক কারণ নাই, তাহলে সেক্ষেত্রে আসামিকে বেকসুর খালাসও দিয়ে দিতে পারেন। অথবা আদালত যদি মনে করেন হাইকোর্ট ডিভিশন, তাইলে যে কোনো প্রয়োজনীয় আদেশ হাইকোর্ট ডিভিশন দিতে পারেন। আবার হাইকোর্ট ডিভিশন চাইলে আপনার 375 সেকশন অনুযায়ী ফৌজদারি কার্যবিধির চাইলে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের জন্য কিংবা আপনার আরও অধিকতর তদন্ত করার জন্য বিচারিক আদালতকে নির্দেশনা প্রদান করতে পারেন। অপরপক্ষে দেখেন, যিনি কনভিক্টেড একিউজড বা সাজাপ্রাপ্ত আসামি যিনি, ওনারও আপিলের সুযোগ রয়েছে। তো সেক্ষেত্রে উনি যেটা করবেন যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সেকশন 28 অনুযায়ী উইদিন 60 ডেজ উনি কিন্তু হাইকোর্ট ডিভিশনে এই রায়কে চ্যালেঞ্জ করে উনি আপিল করতে পারেন। আরেকটা কথা বলে রাখি যে ধরেন মৃত্যুদণ্ডের অর্ডারটা যখন বিচারিক আদালত দেয়, এই ডেথ রেফারেন্স কিন্তু উইদিন 3 ডেজের মধ্যে আপনার হাইকোর্ট ডিভিশনে প্রেরণ করে, অর্থাৎ এটি খুবই র্যাপিডলি কিন্তু হাইকোর্ট ডিভিশনে যায়। কিন্তু আমাদের আদালতগুলোতে যেটা হয় সেটা হচ্ছে যে পরিমাণ মামলা আছে এই পরিমাণ মামলা বিচার করার মতো পর্যাপ্ত পরিমাণ বিচারকের সংখ্যা কিন্তু আমাদের নাই। আচ্ছা, যে কথা বলছিলাম যে সেই ক্ষেত্রে ধরেন হাইকোর্ট ডিভিশন যদি আপনার এই মৃত্যুদণ্ডের সাজা বহালও রাখে, ধরলাম আমরা যে বহাল রাখলো হাইকোর্ট ডিভিশন এই মৃত্যুদণ্ডের সাজা, তো সেই ক্ষেত্রে আসামির কিন্তু আপিল করার বিধান আছে বললাম 28 ধারা অনুযায়ী, এবং আসামিকে সেক্ষেত্রে যেটা করা হবে সেটা হচ্ছে জেল কোড বিধি 580 অনুযায়ী কন্ডেম সেলে এখানে আসামিকে রাখা হয়। আবার যদি মহিলা আসামি হয় সেক্ষেত্রে আপনার জেল কোডের বিধি 583 অনুযায়ী পৃথক সেলের ব্যবস্থা করা আছে। আরেকটা কথা কি, আমাদের এই যে ফৌজদারি কার্যবিধি আইন, এই কার্যবিধি আইনের সেকশন 426-এ বলা আছে যখন কোনো আপিল পেন্ডিং অবস্থায় থাকবে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ড কিন্তু কার্যকর করা যাবে না। তো সেক্ষেত্রে অন্যান্য মামলার ক্ষেত্রে যদি ক্যাপিটাল পানিশমেন্ট কিংবা ডেথ সেন্টেন্স না হয় সেক্ষেত্রে আপনার আপিল পেন্ডিং অবস্থায় আদালত চাইলে আসামিকে কিন্তু জামিন দিতে পারে। বাট এটি যে মামলা, এখানে যেহেতু ক্যাপিটাল পানিশমেন্ট যদি দেওয়া হয়ে থাকে সেই ক্ষেত্রে এখানে আপিল পেন্ডিং অবস্থায় কোনো প্রকারের আসামিকে সাজা স্থগিত রেখে জামিন প্রদান করার কোনো সুযোগ নেই।
এরপরে আসেন যে হাইকোর্ট ডিভিশনও আমরা ধরে নিলাম যে সকল প্রসিডিউর মেনটেন করার পরে এই সাজাটা মৃত্যুদণ্ডের সাজাটা বহাল রেখেছে। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আপিল বিভাগ বাকি আছে। তো সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনের অর্ডারের পরে আসামি যদি এখানে সংক্ষুব্ধ হয় সেক্ষেত্রে তারা লিভ টু আপিল করে, অ্যাপিলেট ডিভিশনে লিভ টু আপিল করে। তারপরে যদি লিভ টু আপিলও খারিজ হয়ে যায়, তারপরেও যদি মৃত্যুদণ্ডের সাজা বহাল থাকে, এরপরে বাংলাদেশের সংবিধান যেটা বাংলাদেশের সর্বোচ্চ আইন, সেই আইনের আর্টিকেল 105 অনুযায়ী উইদিন 15 ডেজ আবার রিভিউ করার কিন্তু একটা সুযোগ থাকে। এরপরে যখন এই রিভিউর রায়ের পরেও মনে করেন যে বিচারিক আদালতের যে ক্যাপিটাল পানিশমেন্ট কিংবা ডেথ সেন্টেন্স এটা বহাল আছে, তারপরেও আপনার আমাদের প্রচলিত যে আইন দণ্ডবিধি আইন 1860-এর সেকশন 55A এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের সেকশন 402A অনুযায়ী রাষ্ট্রপতির কাছে, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারে এই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তা আমরা ধরে নিলাম এটা আবার সংবিধানের আর্টিকেল 49-এ রাষ্ট্রপতিকে ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা দেওয়া হয়েছে। তা আমরা ধরে নিলাম যে রাষ্ট্রপতি মহোদয়, মহামান্য রাষ্ট্রপতি সাহেব উনি ক্ষমা করলেন না। ক্ষমা না করার পরে এই রায়টা চূড়ান্ত হবে। চূড়ান্ত হলে আবার ফৌজদারি কার্যবিধি আইনের সেকশন 379 অনুযায়ী এটা ফাইনালাইজ হয়ে হাইকোর্ট বিচারিক যে আদালত, এই বিচারিক আদালতে হাইকোর্ট ডিভিশন থেকে এই চূড়ান্ত অর্ডারটা প্রেরণ করা হবে। বিচারিক আদালত অর্থাৎ যিনি ট্রায়াল কোর্ট লাইক নারী শিশু ট্রাইব্যুনাল যেটা, ওনারা একই আইনের অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের সেকশন 381 অনুযায়ী ডেথ ওয়ারেন্ট ইস্যু করবে। এই ডেথ ওয়ারেন্ট ইস্যু করার পরে এই ডেথ ওয়ারেন্ট কোথায় পাঠাবে? এই ডেথ ওয়ারেন্ট পাঠাবে আসামি যেখানে আছে সেই জেলখানা কর্তৃপক্ষের কাছে এটা পাঠানো হবে। তো জেলখানা কর্তৃপক্ষ এই ডেথ ওয়ারেন্ট পাওয়ার পরে ফৌজদারি কার্যবিধি আইনের সেকশন 368 অনুযায়ী আসামিকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার এই যে আদেশটি, এটি পালন করবেন। তারপরেও কিন্তু এখানে একটু প্রসিডিউর রয়ে গেছে, সেটা হচ্ছে আসামির যখন মৃত্যু সম্পন্ন হবে, ফাঁসির কার্যক্রম সম্পন্ন হবে, এই কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আসামিকে মেডিকেল পরীক্ষা করা হবে এবং সিআরপিসির সেকশন 400 অনুযায়ী এটাকে আবার এক্সিকিউশন রিটার্ন হিসাবে আবার সংশ্লিষ্ট যে আদালত, বিচারিক আদালত, সেখানে প্রেরণ করা হবে। অর্থাৎ মূল কথা হচ্ছে কোনো একটি বিচারিক আদালত অর্থাৎ ট্রায়াল কোর্ট যদি মৃত্যুদণ্ডের সাজাও দেয়, সেটি কিন্তু সাথে সাথে কার্যকর করার কোনো সুযোগ নেই। এটি পর্যায়ক্রমে হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগে লিভ টু আপিল, দেন অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন সেটার রিভিউ শুনানি, তারপরে বাংলাদেশের যিনি মহামান্য রাষ্ট্রপতি ওনার প্রাণ ভিক্ষার অর্ডারের পরে গিয়ে সেটি ফাইনালাইজ হবে এবং এই যে প্রসিডিউরগুলো বললাম, এই প্রসিডিউরাল ম্যাটারগুলো কমপ্লিট করেই সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ডের কার্যকর সম্পন্ন হবে। আর আমাদের যেটা সবচেয়ে বড় ল্যাকিংস সেটা হচ্ছে আমাদের এই যে প্রসিডিউরগুলো, আমাদের যে পরিমাণ মামলা, সেই পরিমাণ কিন্তু আমাদের বিচারক নেই, সেই পরিমাণ আমাদের স্টাফ নেই, বা সেইভাবে কিন্তু সব কিছু সম্পন্ন হয় না। দেখুন, একটি মামলা মৃত্যুদণ্ডের মতো একটি সাজাকে যদি কার্যকর করতে হয়, সেই ক্ষেত্রে দীর্ঘ সময় এই মামলাটা পর্যালোচনা করে সেই ক্ষেত্রে আপনার শুধুমাত্র মৃত্যুদণ্ড কার্যকর করার বিধান রয়েছে। রামিসা হত্যা মামলার যে বিচারের যে প্রক্রিয়া, এটি আমরা আশা করি যে খুব দ্রুত সময় সম্পন্ন হবে এবং যিনি ভিকটিম হয়েছেন ওনারা আশা করি যে এখানে ভুক্তভোগী পরিবার এবং রামিসা হত্যার সুষ্ঠু বিচার হবে। আমরা সরকারের কাছে, আমাদের বিচার বিভাগের কাছে এই প্রত্যাশা রইল এবং খুব দ্রুত সময় যেন এই রায় কার্যকর করা হয়, সেই প্রত্যাশা রেখে আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ আপনাদেরকে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।